সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স মিলেনিয়াম প্রপার্টিজ ইনক সৌজন্যে। আমি ফাবিহা নিসা আছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিওতে এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ চ্যানেল আই পরিবারকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য কিছু সময় বের করবার জন্য। প্রোগ্রামের শুরুতেই আমি জেনে নিতে চাচ্ছি, কেন রিয়েল এস্টেট? এই পেশাটার প্রতি অনুপ্রেরণা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট একটা মানুষের মৌলিক একটা নিড, ফান্ডামেন্টালস, এবং অনেকে হয়তো ভুল করে সেলস আর সার্ভিসের মধ্যে। যারা লাইসেন্স, দে আর গিভিং সার্ভিস টু দ্য কমিউনিটি। তো উই আর নট লাইক আদার সেলস পিপল যে ওয়ান টাইম ডিল। অনেকে হয়তো চিন্তা করে অন টাইম চেক, বাট আই থিঙ্ক ইজ দ্য সেবা সার্ভিস। অবশ্যই। ইফ আই ক্যান সেভ মাই পিপল আর হ্যাপি। অনেকে অ্যাপ্রিসিয়েট করে যে ভাই আপনার জন্য বাড়ি কিনতে পারছি। এখন ধরেন 10 বছর আগে যারা কিনছে এখন অটোমেটিক মিলিনিয়ার হয়ে গেছে। অবশ্যই। তো এইসব কারণে দেখেছে আই প্লে স্মল পার্ট, স্মল রোল ফর মাই কমিউনিটি, ফর মাই ইন আমেরিকান সোসাইটি। সেই থেকেই আসা এই প্রফেশন আর কি। মানে কমিউনিটির জন্য কিছু করার ইচ্ছা থেকেই তাহলে আমরা বলবো যে রিয়েল এস্টেটে আসা। আর এখানে দেখেন সেলফ এমপ্লয়েড বা মানে যে এন্ট্রপ্রেনিউর ইজ নট আ ইজি থিং। অবশ্যই। এখানে আমরা যখন আপনাকে একটা 100% কমপ্লিট সার্ভিস দিতে পারবো তখন আমরা কমিশন আর্ন করি। ইজ নট আওয়ারলি কাউন্ট। এবং একটা জিনিস এক্সিকিউট করা ইজ আ ভেরি টাফ। তো এখানে অনেক শক্ত মনেরও হইতে হয়, কারণ আপনি যে রাইট দেওয়া কিছু সেল করবেন কোনো গ্যারান্টি নেই। তো আসলে এটা আমরা বাংলাদেশ থেকেই আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আমরা সবসময় সরকারি চাকরি বা ওই ধরনের চিন্তা করি না, সেলফ এমপ্লয়েড বা এই ধরনের চিন্তা করেছি যে নিজের অনেস্টলি কিছু নিজের একটা ব্যবসা মানে করা বা নিজের জন্য ওই কিছু। আইডিয়া থেকেই চলে আসছে এখান থেকে। অবশ্যই। তো বাঙালি কমিউনিটি বা ইউএসএ সব কমিউনিটির মধ্যে এটা কিন্তু খুবই আলোচ্য একটা টপিক যে বাড়ি কেনা কখন কিনলে ভালো, সামারে নাকি স্প্রিংয়ে নাকি উইন্টারে, কখন ট্যাক্সটা বেশি হচ্ছে বাড়ির, কোন এলাকায় বেশি হচ্ছে। তো সেখান থেকে যদি শুরু করি, এখন যেমন আমাদের উইন্টার সময় চলছে, আপনার কি মনে হয় যে বছরের শুরুর দিকটাতে কিনলে বাড়ি কিনলে ভালো, বা মাঝের দিকে বা শেষের দিকে, যে এরকম কি কোনো সিজনাল কোনো বিষয় আছে কিনা? ফার্স্ট অফ অল আমি একটা জিনিস ডিসক্লেম করি, ক্লারিফাই, সেটা হচ্ছে আমরা রিয়েলটর নট ফর অনলি পার্টিকুলার কমিউনিটি। ফেডারেল ল অনুযায়ী এখানে we have to give service regardless any color, race, country of origin, language, religion, sexual orientation, সবাইকে আমরা ইকুয়ালি সার্ভিস দিতে পারবো। সেক্ষেত্রে মনে হয় কোনো কমিউনিটির নাম মেনশন না করাই বেটার। যেটা আপনি বললেন আসলে হয় কি, ইউজুয়ালি ইন সামার ওই সময় মানুষ বেশি মুভ হয়, উইন্টার ইজ স্লো। তো ওইভাবে চিন্তা করলে এপ্রিল আর মের দিকে বেশি মানুষ বাড়ি কেনে এই সময়টা, স্প্রিংয়ে। এটা হচ্ছে অ্যাভারেজ আমেরিকান পিপল, এই সময় বেশি বাড়ি বিক্রি হয় আর কি, বিক্রি হয়। বাট অল দ্য ইয়ার রাউন্ড হতেই থাকে, ওই সময় হয়তো একটু বেশি হয় আর কি। তো বছর ঘুরে যদি আমরা ট্যাক্সের হিসাবটা করি, যেমন এখন আমাদের ট্যাক্সের সময়টা এসছে, মানুষ ট্যাক্স ফাইল করবে, কিভাবে করে ট্যাক্স ফাইলটা করলে বা ট্যাক্স ফাইল করার সাথে বাড়ি কেনার যে সম্পর্কটা কিভাবে আপনি কানেক্ট করবেন? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ ট্যাক্স ফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং জব, নট অনলি ট্যাক্স ফাইল ওয়ান পার্ট। ধরেন আপনি যে কাজ করছেন, আইদার W2, 1099 বা হোয়াট এভার, সেলফ এমপ্লয়েড। তো ব্যাংকে যখন আপনি একেবারে ফুল ডগ লোন নিতে যাবেন, আপনার ইনকাম শো করে, তখন লাইক এফএস এর জন্য চাই 2 ইয়ার্স ট্যাক্স রিটার্ন, 24 মান্থসের ইনকামের 2 ইয়ার্সের। হ্যাঁ, তারপর চাপে রিসেন্ট পে স্টাব যে আপনার স্টিল জবে আছেন কিনা ইন কারেন্ট। সো আর এফএস এ কনভেনশনাল অলমোস্ট সেম। অনেক সময় 1 ইয়ার ট্যাক্স রিটার্ন দিয়েও কনভেনশনাল লোন হয়। তো আর সেলফ এমপ্লয়েড, এখানে ধরেন গুড থিং হচ্ছে যে আপনি যে ইনকাম করছেন প্রুফ কি, ট্যাক্স রিটার্ন তার প্রুফ। এবং ওটা দেখে আপনি ধরেন এফএসএ লোনে 0 থেকে 3.5%-এও বাড়ি কিনতে পারবেন, কনভেনশনালে 5%-এ। ইভেন আপনার যদি ইনকাম নাও থাকে, আপনি 20%-এ এখন নো ইনকাম চেক লোন আছে, ওটাও নিতে পারবেন। আর আমাদের কমিউনিটিতে প্রচুর মানুষ সেলফ এমপ্লয়েড, তারা শুধু 1 বছরের ট্যাক্স রিটার্ন দিয়েই বাড়ি কিনতে পারবে। এখন যেহেতু ট্যাক্স সিজন, এই জিনিসটা তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্স ফাইল পাঠানোর আগে একজন
এক্সপেরিয়েন্স যারা ব্যাংকার, মর্টগেজ ব্যাংকার, লোন অফিসার, তাদের সাথে কথা বলে তখন একজনের একটা বাড়ি কিনতে চায়, তার কত টাকা ট্যাক্স ফাইল করা উচিত ওই অনুযায়ী সে শো করতে পারে এবং এক্সটেনশন নিয়ে আপ টু অক্টোবর পর্যন্ত এক্সটেনশন করে রাখতে পারে। তখন ব্যাংক যদি বলে তোমার এত টাকা দরকার, অত টাকা ট্যাক্স ফাইল করতে পারে। কিন্তু আগে যদি সে কম করে ফেলে, একটা ভালো বাড়ি পছন্দ হলো, তখন ওই অ্যামেন্ডমেন্ট করলে ব্যাংক মনে করবে সে বাড়ি কেনার জন্য অ্যামেন্ডমেন্ট করছে। সেই জন্য তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু নো ইনকাম চেকের চেয়ে ইনকাম দিয়ে কিনলে আপনার ইন্টারেস্ট রেট কম, সেহেতু আপনি অনেক লাভবান হবেন ইন দ্য লং রান। আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, যখন মানুষ নো ইনকাম চেক দিয়ে লোন কেনে, এই লোনটা আর্ম লোন বলে, অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ। আচ্ছা, এটা ফিক্সড 5 ইয়ার্স এর জন্য। 5 ইয়ার্স এর পর আপনার আইদার রিফিন্যান্স করতে হবে বা কিছু একটা করতে হবে, না হলে এনি টাইম ক্যান বি হায়ার। আর 30 ইয়ার্স যেটা মর্টগেজ ফুল ডক, এটা আপনার আর কখনো ইন্টারেস্ট রেট বাড়বে না। তো অনেক আমাদের দেশে অনেকেই কমিউনিটির বাড়ি কিনছে তারা নো ইনকাম চেক দিয়ে, কিন্তু ওনারা অনেকে রিয়েলাইজ করতেছে না উইদিন 5 ইয়ার্স দে হ্যাভ টু ডু রিফিন্যান্স, আদারওয়াইজ আফটার 5 ইয়ার্স রেট এটা কি ক্যান বি। প্রতি 5 বছর পর পরই করা লাগে? না, ব্যাংক আপনাকে যখন নো ইনকাম চেক, যেহেতু আপনার কোনো স্টেডি ইনকাম নাই, ব্যাংক ওই রকম আপনার উপর গ্যারান্টি পাচ্ছে না, সে লং টাইম দিচ্ছে না, আপনাকে অনলি 5 ইয়ার্স দিছে। আর আপনার যখন ইনকাম থাকবে W2, 1099 অথবা সেলফ এমপ্লয়েড, তখন 30 ইয়ার্স দিবে। তো অনেকে রিয়েলাইজ করতেছে না। তো ট্যাক্স রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, আপনি যদি ট্যাক্স ফাইল ভালো করে একবার বাড়ি কেনেন, 30 ইয়ার্স আপনার ইন্টারেস্ট রেট বাড়তেছে না। জি, হ্যাঁ, তো এই জন্য আমাদের কমিউনিটি যেহেতু বেশি আমার ক্লায়েন্ট, তো তাদের সুবিধার্থে আমরা বলতেছি যে আপনারা প্লিজ ট্যাক্স ফাইল করার আগে যারা বাড়ি কিনতে চাচ্ছেন, অবশ্যই আপনার মর্টগেজ ব্যাংকার বা ব্যাংক, যে কোনো ব্যাংকে যারা লোন দেয় তাদের সাথে আলাপ করতে পারেন যে আমি তো বাড়ি কিনতে চাই, এত টাকার আমার কত ট্যাক্স ফাইল দরকার, সেই অনুযায়ী করা ভালো। অথবা আপনি এক্সটেনশন নিয়ে না পাঠাইয়া এভাবে রাখতে পারেন, যখন আপনি রেডি, না যখন রেডি তখন আপনি সেন্ড করলেন, তাহলে আপনার জন্য অনেক ভালো। কারণ রিসেন্টলি আই হ্যাভ দিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। কারণ এক ভদ্রমহিলা বাড়িকে ইনকাম দিয়ে ট্যাক্স সেন্ড করে নাই, কিন্তু এই যে ক্রিসমাসের আগে পাঠাইছে, তো তখন আইআরএস পেতে অনেক মানে সময় লাগছে, বাট কিনছে সে আলটিমেটলি। বাট সে একটু ঝামেলার মধ্যে দিয়ে, হ্যাঁ, সেটা কি আপনি যখন বাড়ি কিনবেন, আপনি লোন অফিসার, আপনার যে অ্যাটর্নি, এজেন্ট, এদের সাথে সার্বক্ষণিক আপনার যোগাযোগ, তাদের কথা শুনতে হবে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ইনকামের কথাটা যেহেতু বললাম বা ব্যাংক ব্যালেন্সের কথাটা যেহেতু আপনি উল্লেখ করলেন, বাঙালিদের মনে সবসময় আমাদের একটা মানে একটা প্রশ্ন থাকে বা কৌতূহল থাকে যে ব্যাংকে কত টাকা ন্যূনতম থাকা উচিত বাড়ি কিনতে যাবার আগে, যে 10,000, 20,000, 50,000, মানে এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন যে কত টাকা ইনিশিয়ালি থাকা উচিত ব্যাংকে। ব্যাংকে যখন আপনি কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, এর 2 মাস আগে থেকে মিনিমাম আপনি যেটা ডাউন পেমেন্ট দিবেন, আর্নেস্ট মানি ডিপোজিট, এটা আপনার থাকতেই হবে। কারণ আপনি ধরেন 1 মিলিয়নের বাড়ি কিনবেন, এই মুহূর্তে আপনার কন্ট্রাক্টে লেখা আছে ইনিশিয়াল যখন কন্ট্রাক্ট সাইন হবে তখন আপনি 10% দিবেন, তাহলে 100,000 আপনার মাস থাকতেই হবে লাস্ট 2 মান্থস। আচ্ছা, তারপর দেন ক্লোজিং পর্যন্ত আপনি গিফট চেক বা অন্যান্য চেক আইনে আরো আপনি জমা দিতে পারেন। আবার যদি দেন 5% যখন অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করবেন বলা থাকে, তাহলে আপনার 50,000 দিতে হবে। এই টাকাটা আপনার ব্যাংকে কিন্তু থাকতেই হবে। কিন্তু আপনি হঠাৎ করে জমা দিলে ব্যাংক উইল আস্ক লট অফ কোশ্চেন, যে আপনার সোর্স কি, পেলেন কোথায়, কি, এজন্য মানে যার অটোমেটিক আছে অলরেডি থাকা উচিত। এই যে ব্যাংক ব্যালেন্সটার কথা বলছেন, অনেক সময় আমরা করি যে কো স্পন্সর রাখি বা মানে আমাদের সাথে একজন থাকে। অনেক সময় কথার কথা যদি আমি বলি, আমি যদি আমার বাবার সঙ্গে বাড়ি কিনতে যাই, আমিও একজন সাইন করলাম, আমার বাবাও সাইন করলেন, সেক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সটা কি একত্রে হিসাব হয় নাকি কিভাবে, যদি একটু জানাতেন? না, সে তো আপনার কো সাইনার, সে আপনাকে মানে মর্টগেজ পেতে সহায়তা করছে, কিন্তু আপনি যে মেইন ব্যাংক অ্যাকাউন্টে ইউজ করবেন ওইখানটা থেকেই টাকা নেবে ব্যাংক মেইনলি। তো আরেকটা প্রশ্ন যদি আমরা আসি, এখন তো বাড়ি কিনা অনেক আলোচ্য টপিক, মানে খুবই হট টপিক বলা যায়। 5 বছর আগেও কি এরকম ছিল, বা আজকে থেকে 5 বছর পর কি হবে বলে আপনার মনে হয়? 5 বছর পরে তো আমরা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় রিয়েল এস্টেট একটা মানুষ যখন সে রেডি, মানে তার অ্যাফোর্ডেবিলিটি আছে, তখনই কেনা উচিত। মানে এটা ফান্ডামেন্টাল নিডস। এটা কখনোই নিউ ইয়র্ক সিটিতে, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে অ্যাভারেজ এভরি ইয়ার 10% ইকুইটি বাড়ে, বাড়ির মূল্য বাড়ে। সো বাড়ির যারাই গেছে তারা লুজার হয় না। বাই দিস, আমি একটা জিনিস ডিসক্লেম করি, আমি নট এ মর্টগেজ ব্রোকার, অ্যাটর্নি অর সামথিং, কোনো লিগ্যাল অ্যাডভাইস আমি দিতে পারবো না। আমি অনলি লাইসেন্স সেলস পারসন, রিয়েল এস্টেট সেলস পারসন। কারণ যেহেতু মর্টগেজের অনেক কথা বলছি,
যেহেতু আমি একজন রিয়েলটর আমি জানি, বাট ডাজন্ট মিন আই এম আ মর্টগেজ ব্রোকার বা অ্যাটর্নি। হ্যাঁ, কোনো লিগ্যাল অ্যাডভাইস হিসাবে কেউ এটা নেবেন না। হ্যাঁ, এটা জাস্ট কনসালটেন্সি বা কাইন্ড অফ ডিসকাশন হিসাবে নিতে পারবেন সবাই। এজেন্ট হায়ার করার বিষয়ে আপনি কি এটার পক্ষে কথা বলবেন, নাকি এজেন্টকে কি আলাদাভাবে কোনো চার্জ দিতে হয় কিনা, এই প্রশ্নগুলো দিস সবসময় ইজ মনে আ থাকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আমাদের কমিউনিটিতে মানুষ বোঝে না, এটা হয়তো অনেকে মনে করবে আমি পণ্ডিত। না ভাই, এক্সকিউজ মি, আই এম নট এ পণ্ডিত, আই এম নট এ স্কলার, বাট থিং ইজ, ধরুন আপনি আমার কাছে আপনার বাড়ির লিস্টিং দিছেন, সো আপনি আমার ক্লায়েন্ট, আই এম ভেরি মাচ ওবিডিয়েন্ট টু ইউ, বাট আরেকজন যখন আসবে কিনতে, হি or she is my customer. Of I'm course. not obedient to my customer. I'm obedient to you because you pay my commission. তো আমাদের কমিউনিটির লোকগুলি কি করে, লিস্টিং এজেন্টের কাছে চলে যায়, ভাবছে আমি আর একজন ধরলে তারই কমিশন দিতে পারবে না। তো লিস্টিং কার ইন্টারেস্ট দেখবে? অফকোর্স সেলার। কিছু কিছু টেকনিক্যাল সমস্যা অনেক কিছু থাকলে সে কিন্তু ডিসক্লোজ করবে না বায়ারের কাছে, কারণ বায়ার কিন্তু নট পেইং দ্য কমিশন। সেলারটা এই ক্ষেত্রে pay সেলার করবে। তো আচ্ছা। সেলার যে কমিশন পে করবে তার কাছেই তো আমি ওবিডিয়েন্ট না। কিন্তু আমাকে যখন একজন বায়ার হায়ার করবে, আমি কি করব? আই এম ওবিডিয়েন্ট টু মাই বায়ার। আচ্ছা, তখন বায়ারের 100% ইন্টারেস্ট আমি দেখব, আমি কিন্তু সেলার ইন্টারেস্ট দেখব না। কিন্তু অবশ্যই। লিস্টিং এজেন্ট দেখবে সেলারের লিস্টিং, সেলার ইন্টারেস্ট। তো সেলারের ইন্টারেস্ট, সেলার এজেন্টের কাছে যখন বায়ার যায়, সে এটাকে বলে ডুয়েল এজেন্সি। ডুয়েল এজেন্সি ইজ ইলিগাল আনটিল তাকে বলতে হবে যে আমি কিন্তু দুজনকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছি। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে ব্রোকার আর একজন থার্ড পারসন বা ব্রোকার হায়ার করবে ওই এজেন্টের ইন্টারেস্ট দেখার জন্য। আচ্ছা, কিন্তু আই হ্যাভ নেভার সিন ইন মাই কমিউনিটি লাস্ট 20 ইয়ার্স যে নিউট্রালি এভাবে দুজনের স্বার্থ দেখা হচ্ছে, একজনের স্বার্থই দেখা হয়েছে। এটা কাইন্ড অফ ইলিগাল। এবং অনেক আমেরিকান এজেন্টরা বলে যে ব্রিং ইউর এজেন্ট, কারণ সে যখন দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবে, মানে বায়ারের পক্ষ থেকে একজন, সেলারের পক্ষ হ্যাঁ, থেকে আরেকজন। আমেরিকান এজেন্টরা সাধারণত বলে যে তুমি তোমার একজন এজেন্ট নিয়ে আসো, কারণ কি তখন তারা জানে আইনি জটিলতা আছে, সে কার ইন্টারেস্ট দেখবে, বায়ারের না সেলারের? কারণ সেলার পেইং দ্য মানি, সে তো বায়ারটা দেখতে পাচ্ছে না, তো বায়ার তো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জিনিসটা, তো আমরা যখন মানে অগস্ট 2024 একটা বায়ার্স এজেন্সি ল হয়েছে, নারকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরকে আমেরিকার অনেক সেলাররা সু করার পরে, তো এরপর নিয়ম হয়েছে যদি কোনো বায়ার বাড়ি কিনতে চায়, বায়ার এজেন্ট ইজ এ মাস্ট। আচ্ছা। তার বায়ার এজেন্সি এগ্রিমেন্ট সাইন করতে হবে। তো সেক্ষেত্রে অনেকেই ভয় পায় যে আমাদেরকে হায়ার করলে পয়সা দিতে হবে। না, আমরা সাধারণত মেইনলি কি করি, নেগোশিয়েট করি অফারের সাথে। সেলার এজেন্সি ওদেরকে বলি যে ইউ হ্যাভ টু পে দিস কমিশন। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে 99%ই আমরা সেলারের কাছে নেই, কিন্তু আমরা 100% সেবা দিলাম জিজ্ঞেস করে বায়ারকে। একটু জিজ্ঞেস করে নি, এই নেগোসিয়েশনটা কি শুরুতেই হয়ে যায় কাস্টমার? হ্যাঁ, অফার অ্যাকসেপ্ট করার আগেই হয়ে যায়। আচ্ছা। সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, অবশ্যই বায়ার এজেন্ট নেবেন আপনার ইন্টারেস্টের জন্য, কারণ বায়ার এজেন্ট আপনার ইন্টারেস্ট দেখবে। কিন্তু আপনি সেলার এজেন্টের কাছে যান, সে তো সেলার ইন্টারেস্ট দেখবে, কারণ সেলারের সাথে তার এগ্রিমেন্ট আছে, তার ফিডুশিয়ারি ট্রাস্ট আছে, এজেন্সি রিলেশনশিপ আছে, আপনার সাথে নাই। আপনি হচ্ছেন থার্ড পারসন বা কাস্টমার বলে। তো এই জিনিসগুলো ক্লারিফাই করে নেয় আমাদের যারা মানে পূর্বসূরি, কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। যেমন এজেন্সি ল, এই বিষয়গুলি আমরা অনেকেই জানি না কে কার জন্য কাজ করে। এটা ভেরি বোঝা উইয়ার্ড কঠিন একটা হয়ে বিষয় না? ধরেন আমি বাড়ি বিক্রি করতে গেলাম, এখন আসছে আমার ভাই, আমি কইছি আপনি এখানে ডিসক্লোজারে সাইন করেন, আমি এজেন্ট, আপনি হচ্ছেন বায়ার, সে সাইন করবে না। কিন্তু আপনি তো আরেকজনের প্রপার্টিতে ঢুকতেছেন, আপনার আইডেন্টিটি কি? এজ এ বায়ার। কিন্তু আপনি যখন সাইন না করছেন, ইউ আর ট্রেসপাসিং সামওয়ানস প্রপার্টি। অবশ্যই। কিন্তু আমি কিন্তু এখানে আমার নাম লিখছি, এজেন্সিও লিখছি, আমি রিয়েলটর। আমি বলি আমি কিছু ভাই, আপনি লাইসেন্স হোল্ডার, this is my job to notify you. It's a mandatory sign, the disclosure. If you don't sign, it's up to you. But যদি পুলিশ কখনো আপনাকে বা টেস্টার আন্ডারকভার ইন্টারোগেশন করে, I'm not responsible for that. Because you are trespassing someone property, you have no identity. You have to sign the form, state form, state buyer seller disclosure form. অবশ্যই। তো এরকম thousands of things আছে যেগুলি আমাদের হয়তো শিক্ষার অভাব বা অবহেলার অভাব, আমাদের পূর্বসূরীরা আমাদের কমিউনিটিকে এডুকেট করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা যখন এই লিগ্যাল ইস্যুগুলি বলি, যেটা খুবই ম্যান্ডেটরি, তখন তারা আমরা মনে হয় মার্চ থেকে আসছি বা very জানি new না, thing। হ্যাঁ। কিন্তু ওই যেমন
আচ্ছা না, তো এই দেখা যায় জিনিসটা- অনেক সময় প্রপার নলেজটা আমরা হয়তো গেইন করতে পারি না, আমরা জানি না যে কোথা থেকে আমরা সঠিক সিদ্ধান্তটা বা সঠিক না, তথ্যটা পাবো। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার কারণে, কারণ এটা ল, স্টেট ল। আপনি যখন আমাকে হায়ার করবেন, ইউ হ্যাভ টু সাইন দ্য ডিসক্লোজার ফর্ম যে আপনি আমার বায়ার বা আপনি আমার সেলার। আদারওয়াইজ ইটস নট, রিলেশনশিপস নট বিল্ড ইয়েট আনটিল ইউ সাইন দ্য ফর্ম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি, লোন নেওয়ার যে বিষয়টা এবং ক্রেডিট স্কোর কিরকম থাকা উচিত। যে আমি একটা বাড়ি কিনবো, আমার ক্রেডিট স্কোর এই রেঞ্জের মধ্যে থাকলে ভালো হয়, এই রেঞ্জের মধ্যে থাকলে আমি লোন ভালো হ্যাঁ, পাবো। আমি বলি তাহলে আপনার এফএসএ লোনের জন্য মিনিমাম ক্রেডিট স্কোর হচ্ছে 580, 580 আর কনভেনশনালের মিনিমাম, আমি বলছি মিনিমাম 620। আচ্ছা, এর কিন্তু- থেকে যত বাড়ানো যায় হ্যাঁ, উপরে যত যাবেন আপনার ইন্টারেস্ট রেট তত কমবে। ইন্টারেস্ট রেটটা তত জি। কমবে। আর লোন নেবার ক্ষেত্রে মানে এমন কি কোনো ব্যাংকের সাজেশন আছে যে এই ব্যাংকগুলো বেশি ভালো, মানে আমি ইন জেনারেল যদি দর্শকদের প্রতি বা একটা কোনো পরামর্শ থাকে যে এই ব্যাংকগুলো টার্গেট করা ভালো বা এভাবে করে টাকাটা ম্যানেজ করা ভালো। এগুলোকে প্রাইম ব্যাংক বলে, যেগুলি মনে করেন বড় বড় ব্যাংকগুলি তাদের লোন থার্ড পার্টিকে সেল করে না। সেক্ষেত্রে রিফিন্যান্সের ক্ষেত্রে তারা অনেকটা লাভবান হতে পারে। ধরেন চেস ব্যাংক, আপনি যদি ওদের কাছ থেকে লোন নেন, ওরা সাধারণত অন্য ব্যাংকে সেল করে না, কারণ আপনি যখন 30 ইয়ার্স মর্টগেজ নিচ্ছেন, ইজ এ বিগ বড় একটা। প্রফিট ইনভেস্টমেন্ট। সো ওই করে ছোট ছোট ব্যাংকগুলি অন্য ব্যাংকের কাছে বিক্রি করে দেয় লাভে, কিন্তু বড় বড় প্রাইম ব্যাংকগুলি বিক্রি করে না, তারা ওরা নিজেদের জন্যই রাখে। তো সেক্ষেত্রে রিফিন্যান্স করতে হলে আপনি ওইভাবে নিতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় ব্যাংকগুলি একটু বনেদি ব্যাংক, তারা অনেক সময় আপনাকে অত সিরিয়াসলি না দেখলে তখন আপনি মর্টগেজ ব্রোকার বা অন্য ব্যাংকে আচ্ছা। যেতে পারেন, কারণ আপনার দরকার মর্টগেজ। আপনি যখন মর্টগেজ নেবেন, সব ব্যাংক আপনাকে ইনভিটেশন করবে তুমি রিফিন্যান্স করো আমার কাছ থেকে। তো এটা ডিপেন্ডস অন দ্য সিনারিও, সিচুয়েশন, আচ্ছা, এই আর কি। তো আপনি ধরেন বড় বড় ব্যাংকগুলি না হলে আপনি মর্টগেজ ব্রোকারের কাছে যেতে পারেন, তার কাছে অসংখ্য ব্যাংক আছে, শত শত ব্যাংক, সে কোনো না কোনো ব্যাংক থেকে আপনাকে লোন দিতে পারবে। তো আমি সাধারণত প্রথমত বড় প্রাইম ব্যাংক যেগুলি বড় বড় ওদের কাছে বলি, বা আমার বন্ধু বান্ধব আছে বা আমার যারা ক্লায়েন্ট আছে, কি বলে, আমরা তো সব একসাথেই কাজ করতে হয়, যেমন রিয়েলটর, ব্যাংকার, অ্যাটর্নি, অ্যাপ্রেজার, হোম ইন্সপেক্টর, একটা টিম, রাইট? তো সবার সাথেই আমরা একত্র হয়ে কাজ করি। টিম ওয়ার্ক না হলে তো আগাতে পারবেন না আপনি। কারণ ধরেন অ্যাটর্নির কথাই বলি, আমরা সাধারণত 100% যারা রিয়েল এস্টেট ট্রানজাকশন করে ওদেরকে হায়ার করি, কারণ আপনি যদি এমন একজন অ্যাটর্নি নিলেন, সে ডিভোর্স, ইমিগ্রেশন, রিয়েল সব এস্টেট বিষয়ে সবকিছু যদি করে, সে কোন দিকে কনসেন্ট্রেট করবে? কারণ আপনার ইসের মধ্যে থাকতেই হবে যে আমি কোথায় যাব, 1 2 3, কনসেন্ট্রেশনটা কিন্তু 17টা জিনিস করলে সে এটার এত গুরুত্ব দিতে পারবে না। এক্সপার্ট যারা, স্কিল, তাদের সাথে আমরা কাজ করি, যে লাইনেই হোক, তখন হবে কি স্মুথলি সবকিছু যাবে, সবাই সবকিছু জানে। জানা। হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে অনেক কৌতূহল থাকে যে এখন তো অনেক স্নো পড়ছে, উইন্টারে দেখা যাচ্ছে অনেক স্নো পড়ে। বাড়ি কেনার ক্ষেত্রে মেইনটেনেন্সের বিষয়টা নিয়ে কি বলবেন? বা মেইনটেনেন্সের সাথে তো ভাড়াটিয়াও জড়িত, ভাড়া দিলাম, অনেক সময় এমন হয় যে হয়তো ভাড়া দিচ্ছে না, তো সেই বিষয় নিয়ে আপনি কিভাবে এই জিনিসটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, এই যে একটা মানুষের বাড়ি কেনার আগে তার বাজেট, তার খরচ, কেনা, তার মর্টগেজ, তার ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট ট্যাক্স, মেনটেনেন্স, তারপর যে যখন অনেক সময় আপনি ভাড়া দিলেন, টেনান্ট ভাড়া দিল না, ওই সময় মর্টগেজ পে করতে হবে, না হলে তো বাড়ি আবার ক্লোজ হবে। সবকিছু বিবেচনা করেই তার বাড়ি কেনা উচিত, মাথায় রেখে যে হতেই তো পারে অনেক সময় আছে না ডেপ্রিসিয়েশন চিন্তা করে। তো ধরেন আপনি থাকলেন লং আইল্যান্ড, এখানে বাড়ি কিনছেন, কিন্তু আপনি যদি ভাড়াও দেন, আপনার ওইভাবে লোকজন আপনি হায়ার করতে পারেন বা কোনো ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে পারেন বাড়ি, যে রিপেয়ার দরকার, স্নো ক্লিন করা, অনেক আছে লং আইল্যান্ডের বাড়িতে আপনার ওই যে লন কাটা, মেনটেনেন্স, এগুলি সবকিছুই বিবেচনা করেই বাড়ি কেনা উচিত। শুধু বাড়ি না, এর সাথে অনেক কিছু রিলেটেড, রিপেয়ার দরকার। ধরেন হঠাৎ করে প্লাম্বিং এর সমস্যা হলো, পানি লিক হলো বা পানি স্টোরেজ প্রবলেম হলো, সবকিছু আপনি জানতে হবে। নট এ মাস্ট, ইউ ক্যান হায়ার সাম এক্সপার্ট পিপল। আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, বা আপনার সব কাউন্টিতে এই ধরনের প্রফেশনাল লোক আছে।
এলাকা নিয়ে যেহেতু বললেন, লং আইল্যান্ড উল্লেখ করলেন, যদি আমি মানে তুলনা করতে চাই যে লং আইল্যান্ড কুইন্স, দেখা যায় লং আইল্যান্ডের ওই সাইডটাতে ট্যাক্স বেশি, কুইন্সের এই সাইডটাতে একটু ট্যাক্স কম। তো বাড়ি কেনার ক্ষেত্রে এলাকা ভিত্তিক কি কোনো আপনার অ্যাডভাইস আছে যে অমুক এলাকাতে? এটাও এক ধরনের আমাদের রিয়েল এস্টেটে মানে ইলিগাল, আমিও বাই মিস্টেক মেনশন করেছি এটাকে। আমাদের রিয়েল এস্টেট ভাষায় বলে স্টিয়ারিং। আচ্ছা, I cannot suggest our community to particular neighborhood or stop people to come in অবশ্যই। particular neighborhood. They are able steering or blockbusting. So এটা ডিপেন্ডস অন তার চয়েস, তার টেস্ট, তার অ্যাফোর্ডেবিলিটি। কারণ লং আইল্যান্ডের বাড়িতে ট্যাক্স বেশি, স্কুল ডিস্ট্রিক্ট ভালো, এখন যদি চায় ভালো স্কুল ডিস্ট্রিক্টে কারো ছেলে মেয়ে পড়াতে, যদি অ্যাফোর্ড করতে পারে, হি অর শি ক্যান গো এনিবডি। এখন তারপর অনেকে চিন্তা করে কমিউটের চিন্তা করে, ডিপেন্ডস অন মেনি থিংস বাইং এ হাউস। লাইক আপনার সাবওয়ে, বাস, আপনি চলতে, হ্যাঁ আপনি অনেকে গাড়ি মানে নাই বা ইউজ করতে চায় না, তার জন্য ওইভাবে ডিপেন্ডস অন দা মানে তার কি দরকার। কারণ আপনি ধরেন এমন একটা জায়গায় বাড়ি কিনলেন, আপনার স্কুল, কাজ, আপনার অফিস ইজ এ বিগ প্রবলেম, রাইট? তখন আপনি সবকিছু বিবেচনা করেই আপনার এই সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে ইমোশনাল নিলে পরে হয়তো আপনি আবার রিগ্রেট করবেন, কয়েক মাস পর আবার চিন্তা করেন না এটা আমার ঠিক হয় না, এটা আবার বিক্রি করতে হবে। এই জন্য ওইটাও একটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি কোন লোকেশনে আপনি নেবেন, আপনার জন্য কতটা এটা ফেভারেবল, মানে অনেক বিষয় এর সাথে ইনভলভ থাকে এবং অ্যাফোর্ডেবিলিটি থাকে, যে আমি আসলে মর্টগেজ দিতে পারবো কিনা, ট্যাক্স, ইন্স্যুরেন্স, রিপেয়ার, তারপর অনেক কিছু, সবকিছু বিবেচনা করেই তার আগানো উচিত একটা বাড়ি কেনার ক্ষেত্রে। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেন, অ্যাফোর্ডেবিলিটি। এটাকে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন? মানে আমি কখন বুঝবো যে আমি সক্ষম বাড়ি কেনার জন্য? হ্যাঁ, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে আপনার ব্যাংকে কত টাকা আপনার আছে। যদি আপনার ইনকাম থাকেও, ইভেন ক্লোজিং কস্ট তো আপনার দিতে হবে, মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে, সেই অ্যামাউন্টটা তো আপনি বুঝবেন। তখনই আপনি, এবং মান্থলি যে পেমেন্ট, আপনার কত ইনকাম, কত খরচ, এই বিষয়টা আর একটা আলোচনা করি। লোন পাওয়ার ক্ষেত্রেও নিউ ইয়র্ক আছে, বিভিন্ন মাধ্যম যেগুলো, একটা রেশিও আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিউ ইয়র্কের লোন পাওয়ার ক্ষেত্রে এটা দেখে কোঅপের ক্ষেত্রে 20 থেকে 30% ইনকাম, মানে আপনার ইনকাম রেশিও দেখে যে আপনার হাউস হোল্ড ইনকামের থেকে আপনি 25 থেকে 30% দিয়ে আপনি মর্টগেজ পে করতে পারবেন। আর বাড়ি কেনার ক্ষেত্রে 43 to 45 হাইয়েস্ট কনভেনশনালে আপনি ধরেন আপনার 100,000 ইনকাম, আপনার বাড়ির মর্টগেজ যদি 43,000 to 45,000 হয়, ওই ধরনের মর্টগেজ আপনি পেতে পারেন। ইনকাম রেশিও বলে। হাউস হোল্ড ইনকামের কথা যে বলছেন, আমাদের মধ্যে একটা টেনশন থাকে যে কতজন মানুষের হাউস হোল্ডের মধ্যে ইনকাম করা উচিত বাড়ি কেনার আগে। মিনিমাম এক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে যে আপনার ফ্যামিলিতে কয়জন মানুষের অ্যাক্টিভ ইনকাম থাকা উচিত? সেটা আপনি যখন ট্যাক্স রিটার্ন করেন তখন তো দেখা যাচ্ছে অনেক সময় একসাথে দেয় বা আলাদা আলাদা দিলে, তখন সে আপনি কিন্তু ওই ধরেন দুইজনেও যদি ট্যাক্স ফাইল করে বা তিনজন, কিন্তু সবাই কিন্তু তাকে ওই কোসাইনার হইতে পারে মেইন অ্যাপ্লিকেন্টের সাথে, একসাথে দেখাতে পারে, সমস্যা নেই, একসাথে দেখানো সম্ভব। এফএইচএ এবং কনভেনশনাল লোন, এই দুটোর মধ্যে যদি একটু এক্সপ্লেন করতেন যে কোন লোনটা কিভাবে কাজ করছে বা কিভাবে ফার্স্ট টাইম বায়াররা কিভাবে এটাকে গেইন করতে পারে। ফার্স্ট টাইম হোম বায়াররা সাধারণত এফএইচএ লোন পায়। এফএইচএ ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল গভর্নমেন্ট মনিটরিং লোন। তো এটা আপনার খুবই অনেক সময় জিরো ডাউনেও কেনা যায়। জিরো ডাউন কেন? 3.5% ডাউন। তো সেক্ষেত্রে আপনার 3% আবার সেলার কনসেশন নিতে পারেন ক্লোজিং কস্ট, তাহলে কিন্তু আপনি জিরোর মতো ডাউন দিলেন। আপনার এটা মিনিমাম ক্রেডিট স্কোর হয়েছে 580, আর কনভেনশনাল আপনি 5% ডাউন দিয়ে কিনতে পারবেন, তার মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে 5%। তো দোনোটাই অ্যাকচুয়ালি ফেডারেল গভর্নমেন্ট করে। তো এই লোনগুলি আবার তারা ফেডারেল গভর্নমেন্ট কিনে নিয়ে আবার এটা গভর্নমেন্টের পলিসি, তখন ওই ব্যাংকগুলিকে আবার তারা নতুন করে ক্যাপিটাল পায়, সরকারি কিনে নেয় ফেডারেল গভর্নমেন্ট, তখন আবার তার ক্যাপিটাল পেয়ে গেল যে ব্যাংক আপনাকে লোন দিল, আবার সে নতুন করে মার্কেট করতে পারে আর কি। তো এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ গভর্নমেন্ট মনিটরিং লোন দোনোটাই। বাড়ি কেনার ক্ষেত্রে ক্লোজিং অনেকগুলো ডকুমেন্ট আমাদের দেখা যায় থাকে বা লাগে, সেই ক্লোজিং ডকুমেন্টগুলো নিয়ে যদি কিছু বলতেন। ওকে, ফার্স্ট অফ অল আপনার বাড়ি কেনার সময় যেটা লাগবে আপনার প্রি অ্যাপ্রুভাল। তো প্রি অ্যাপ্রুভাল পেতে আপনার ইউজুয়ালি দেখে ট্যাক্স রিটার্ন, রিসেন্ট পে স্টাফ, লাইক অনেক সময় 4 উইকস, 8 উইকস, আবার অনেক সময় 1 উইকস দিয়ে হয়।
তো এগুলি দিয়ে তারা অ্যাপ্লাই করে। তো এরপর আপনার শেষের দিকে আপনার আবার চেক করে যে আপনার স্টিল জব আছে কিনা, আবার ব্যাংক দেখে যে 2 মান্থস আপনার ব্যাংকের স্টেটমেন্ট, এগুলি দিয়ে তারা প্রি অ্যাপ্রুভাল দেয় এবং লোনের জন্য অ্যাপ্লাই করে। এবং ডকুমেন্টস ভেরি ইম্পর্টেন্ট, যখন আপনি ক্লোজিং এ যাবেন আপনার আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং পাসপোর্ট এগুলি নিতে হয়, পাসপোর্টও চায় তারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান বাচ্চু আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি ফাবিহা নিসা আজকে এখানেই বিদায় নিচ্ছি চ্যানেল নিউ ইয়র্ক স্টুডিও থেকে। দেখা হবে সামনের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।